নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, যে আপনারা আমাকে অনেকেই বলেছেন যে ম্যাম মুখস্থ করতে পারছি না এবং মুখস্থ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছি, মনে রাখতে পারছি না। কিভাবে মনে রাখবো কোনো বিষয়, কিভাবে চটজলদি মনে রাখা যায় এবং মুখস্থের যে বিষয়টা সেটা কি করে করতে পারবো তাড়াতাড়ি, এই বিষয়ে আমি কয়েকটা কথা বলতে আজকে এসেছি। সেটা হচ্ছে, দেখুন, আমাদের পড়ার এমন কিছু পার্ট রয়েছে যেই পার্টগুলো আমাদের মুখস্থ না করলে হয় না। মানে ওটা আমাদের মুখস্থই করতে হবে, ওটা আমরা বুদ্ধি দিয়ে মনে রাখতে পারবো না, ঠিক আছে? সেক্ষেত্রে ধরুন আমি নেটের ক্ষেত্রে কি বলবো, যদি বলি প্রবন্ধ, যদি বলি এখান থেকে ইউনিট 10 ইউনিট 9 এর পার্টটা, এই পার্টটা কিন্তু মুখস্থর পার্ট নয়, এই পার্টটা হচ্ছে বুঝে পড়তে হবে আমাকে, ঠিক আছে? আবার আমি যদি এসএলএসটির ক্ষেত্রেও বলি, তাহলেও আমরা দেখব যে কিছু কিছু পার্ট রয়েছে যেটা আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে। যেমন গ্রামারের পার্টটা কি মুখস্থ করা? আপনাদের কি মনে হয়? গ্রামার কিন্তু মুখস্থ বিদ্যা নয়। হ্যাঁ, গ্রামারের কিছু নিয়ম হয়তো আমাদের মনে রাখতে হয়, যেমন সন্ধির ক্ষেত্রে অ প্লাস অ ইকুয়াল টু আ, বা আ প্লাস আ ইকুয়াল টু আ, এই যে ধরনের সূত্রগুলো, বা কাকে বলে, এগুলো মনে রাখতে হয় ঠিকই। কিন্তু ধরুন আপনি যখন সন্ধি বিচ্ছেদ করছেন বা আপনি যখন ধ্বনি পরিবর্তন করছেন, আমাদের কি এরকম ভাবে কখনো প্রশ্ন আসে যে স্বরসঙ্গতি কাকে বলে? তা কিন্তু আসে না। আমাদের 4টে এক্সাম্পল দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে কোন উদাহরণটা স্বরসঙ্গতি সেটা বলতে বলা হয়। আমার বলার উদ্দেশ্য এটাই যে গ্রামার পার্টটা কিন্তু আমাদের মুখস্থের পার্ট নয়, ঠিক আছে? ঠিক তেমনি ভাবে গ্রামার, বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, যে কোনো আপনার সাবজেক্ট যাই হোক না কেন, সমস্ত কিছু সাবজেক্টের মধ্যে এরকম বেশ কিছু বিষয় থাকে। আমার বিষয় বাংলা, আমি তাই বলছি বাংলার ক্ষেত্রেও যেন এরকম বিষয় রয়েছে, ঠিক তেমনি ভাবে হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, যে কোনো কিছু, পলিটিক্যাল সায়েন্স হোক, অনেক কিছু আপনাকে বুঝে পড়তে হয় এবং বাকি অংশটা আপনাকে মুখস্থ করতে হয়। এবার যেটা আপনি বুঝে পড়ছেন, সেটা একবার যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যায়, আপনি খুব ভালো করে কোনো টিচারের কাছে ক্লাসটা শুনলেন, নিজে ভালো করে পড়লেন, বা ইউটিউবে কোনো ক্লাস দেখলেন, এইভাবে আপনি কি করলেন, বিষয়টা কি বলতে চাইছে কনসেপ্টটা ক্লিয়ার করে নিলেন, তাহলে সেইটা সম্পর্কে ভীতি বা ভয় আপনার চলে যাবে, কারণ আপনার কনসেপ্ট ক্লিয়ার গেল। এরপরে কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পরও কিন্তু বেশ কিছু জায়গা থাকে যেগুলো আপনাকে মুখস্থ করতে হয়, ঠিক আছে? যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখা ছাড়া উপায় নেই। যেমন ধরুন বিদ্যাসাগরের বইয়ের নাম, কি কি বই লিখেছেন, কত সালে লিখেছেন, কোথায় জন্মগ্রহণ করেছেন, কবে মারা গেছে, কবে জন্মেছেন, এই যে ইনফরমেশনগুলো, ঠিক আছে? তারপরে ধরুন আমি বললাম যে মধ্যযুগ, মধ্যযুগের বিশেষ করে ইনফরমেটিভ জায়গাগুলো, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে ইনফরমেশনগুলো, কতগুলো রাগ রাগিনী রয়েছে, বা এই চর্যাপদের এই রাগ রাগিনী কি রয়েছে, 32 নম্বর পদের রাগ কি, এই যে বিষয়গুলো, এই রকম ধরনের বিষয়গুলো আমাদেরকে কি করতে হয়, মুখস্থ করতে হয়, তাই তো? এবং বাকি পার্ট কিন্তু আমরা বুদ্ধির দ্বারা করতে পারি। এইবার মূল সমস্যা হচ্ছে যে এত মুখস্থ করতে হয়, কি করে করব? এবার যদি একটা পরীক্ষার জন্য মুখস্থ তো করছি না, হতে পারে আমি 2-3টে পরীক্ষা একসাথে বসবো, এতগুলোর জন্য মুখস্থ করছি, আমার গুলিয়ে যাচ্ছে, তাহলে আমি কি করব? এর সলিউশন আমার যেটা মনে হয়েছে, যে এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, প্রথমত মুখস্থ করার জন্য আপনাকে ব্রেন ওকে থাকতে হবে। ওকে বলতে আমি বলতে চাইলাম ফ্রেশ থাকতে হবে। ঘুম থেকে উঠে আপনি যখন উঠলেন, চা টা খেলেন, দেখবেন আপনার ব্রেনটা ফ্রেশ থাকে, ঠিক আছে? সেই সময় আপনার মধ্যে একটা পড়ার প্রবণতা কাজ করে, যে হ্যাঁ এবার আমি পড়তে বসেছি, ভালো করে মন দিয়ে পড়বো। সেই সময় যদি আপনি কোনো মুখস্থ করার বিষয়গুলোকে নিয়ে আসেন, দেখবেন আপনার ভালো মনে থাকে। নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা পড়ছেন না, সেটা রাত্রবেলা একবার মনে করুন। ঠিক যখন আমরা ঘুমোতে যাই, আপনি প্রত্যেকদিন একটা কাজ করুন, খাতার মধ্যে ডায়েরিতে লিখুন হচ্ছে যে আমি রাত্রবেলা লিখুন যে আমি কালকে এত তারিখ আমি এই পার্টগুলোকে শেষ করব। করে নিলেন, করে নিয়ে হতে পারে 2-3 দিনের রুটিন করে রাখতে পারেন, বা আপনি পরের দিনের রুটিনটাই আগের দিন রাতে করলেন, পরদিন সকালে উঠে ওই যে রুটিনের যে মুখস্থের পার্টটা সেটা উঠে শেষ করলেন। তারপরে বাকিটা করে করে রাত্রবেলা চেষ্টা করবেন পরীক্ষা দিতে।
সেটা আপনারা মানে কি বলবো বাজার চলতি বই থেকে হোক, বা কোনো ইউটিউবে যদি পরীক্ষা নেওয়া হয় সেখান থেকে পরীক্ষা দিন, বা যদি কোনো মক টেস্টের কোনো জায়গায় ভর্তি হয়ে থাকেন সেখান দিয়ে পরীক্ষা দিন। যাই হোক, আলটিমেটলি এক্সামটা দিয়ে এটুকু জেনে নিন আপনি সারাদিনে যতটুকু পড়েছেন ততটুকুর মধ্যে আপনি কতটা অ্যান্সার করতে পারছেন, কতটা ভুল হয়েছে। এবং ভুল হয়েছে জায়গাটা যখন দেখবেন ওখানেই ক্ষান্ত থাকবেন না, ভুলটা কেন হয়েছে এটা বোঝার চেষ্টা করুন এবং ভুলের জায়গাটা আবার নতুন করে খাতা উল্টে পড়ুন যে কোথায় আমি ভুল করলাম। ঠিক আছে, এইভাবে করতে করতে কিন্তু ওই জিনিসটা আমাদের মনে থেকে যায়। এই যে মনে রাখার কৌশল আমি বলছি না, মুখস্থ করাই মানেই তো শুধুই মুখস্থ নয়, আমাকে তো মুখস্থ করে মনে রাখতে হবে। মনে রাখার কৌশলটা কি? কোনো জিনিস যদি আমরা বারবার প্র্যাকটিস করি না আমাদের মনে থাকে। তাহলে পরীক্ষা দিলাম, রাত্রেবেলা যখন আপনি শুতে যাচ্ছেন তখন আপনি চোখটা বন্ধ করে এটা মনে করুন যে আজকে আমি কি কি পড়লাম। আচ্ছা, আজকে আমি বাংলার ইউনিট 1 থেকে এই পার্টটা পড়েছি, আচ্ছা সন্ধির এটা পড়েছি, এভাবে পড়েছি। এইভাবে একবার পুরোটা সারা দিনে কতটা পড়াশোনা করলেন চোখ বুজে একবার ভেবে নিন, ঘুমিয়ে পড়বেন না, ভেবে নিন। তাহলে কি হলো, সারা দিনের যে পড়াটা সেটা কিন্তু এক তো হচ্ছে আপনি সারাদিন পড়লেন, মুখস্থ করলেন, পরীক্ষা দিয়ে নিজেকে অ্যানালাইসিস করলেন, রাত্রে যখন শুতে গেলেন তখনও আপনি কিন্তু ভেবে নিলেন যে আচ্ছা আজকের মধ্যে যেটুকু আমি মানে প্ল্যান দিয়েছিলাম নিজেকে যে আজকের মধ্যে এতটা শেষ করব, আমি করতে পেরেছি। ওকে, এইবার আপনি যে খাতাটায় লিখেছিলেন সেই খাতাটাকে টিক দিন, টিক দিয়ে লিখে দিন ডান, হয়ে গেছে, আজকের কাজ শেষ। সেই রাতেই আপনি কি করবেন, নিশ্চয়ই পরের দিনের আবার রুটিন করবেন। এইভাবে রুটিন করে 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 আপনি চেষ্টা করুন সিলেবাসটাকে এগিয়ে নিয়ে যেতে, সেটা যে কোনো সিলেবাস হোক। নেক্সট হচ্ছে এইভাবে কিন্তু মনে রাখার ক্যাপাসিটিটাকে বাড়ান। ঠিক আছে, থার্ড আরেকটা পন্থা আমি বলবো, সেটা হচ্ছে কোনো কিছু ইমাজিন করে মনে রাখুন। আমি একটা খাতার মধ্যে আমার এখানে বিদ্যাপতির কিছু কোশ্চেন অ্যান্সার লেখা রয়েছে, আমি এখানে কিছু বোঝানোর জন্য নিয়ে এসেছি, একটু বলছি। একটু মানে হাসির কমেডি মনে হতে পারে। আমি আপনাদের এর আগে বলেছি যে অ্যারিস্টটলের পোয়েটিক্স আমি কি করে মনে রেখেছি, পরপর পরপর অধ্যায়গুলোকে কি করে মনে রাখলাম। আমি বলেছি যে আগে তো কাব্যের উদ্ভব হবে, বিকাশ হবে, তারপরে তো এই ঘটনাটা ঘটবে। এইভাবে বুদ্ধি করে মনে রাখুন যে 6 নম্বর পার্টে ট্র্যাজেডির সংজ্ঞা দেওয়া হয়েছিল। ঠিক আছে, তাহলে এবারই কিন্তু প্রশ্নটা এসেছিল এরকম। তাহলে দেখুন এইভাবে মনে রাখলে আপনাকে কিন্তু আর মুখস্থ করতে হচ্ছে না। আমি ওটা বলেছি, আপনারা ক্লাসটা কিন্তু দেখে নিতে পারেন। নেক্সট হচ্ছে ধরুন হুতুম প্যাঁচার নকশা। হুতুম প্যাঁচার নকশায় হচ্ছে আপনাকে অধ্যায়ের নামগুলোকে মনে রাখতে হবে, সেগুলোকে একটা গল্পের মতন করে দিন, গল্পের মতন করে মনে রাখুন। ঠিক আছে, আর ধরুন এই যে বিদ্যাপতির যে পদটা রয়েছে, বা পদ আমি বলছি না, তার কিছু ইনফরমেশন, মানে তিনি যে লেখাগুলো লিখেছিলেন কার কার আমলে এবং পৃষ্ঠপোষক কে ছিলেন, এগুলো থেকে অনেক সময় আমাদের প্রশ্ন আসে। ধরুন আমি এখানে লিখেছি কীর্তিলতা কীর্তি সিংহের রাজত্বকালে, এটা মনে থাকাটা খুব ইজি, কীর্তিলতা কীর্তি সিংহের রাজত্বকালে। আমি কেন এটা বলছি, জাস্ট ট্রিক্সটা বোঝানোর জন্য, কি করে মনে রাখবেন। নেক্সট দেখুন শিব সিংহের পৃষ্ঠপোষকতায় দুটো লিখছেন, একটা হচ্ছে কীর্তি পতাকা, আরেকটা হচ্ছে পুরুষ পরীক্ষা। এবার আপনারা বলতে পারেন কি করে মনে রাখবো, এইভাবে মনে রাখুন। শিব বলতে শিব সিংহ, তো আপনি মানে মনে ভাবে এরকম ভাবে ভাবুন শিব মানে মহাদেব, ইমাজিন করুন। তাহলে সেই শিব একজন সত্যিকারের পুরুষ মানুষ, তাই না? তার মধ্যে একটা পৌরসত্ব রয়েছে, তাহলে পুরুষ পরীক্ষা মনে রাখা যায়। এবং তিনি যা কীর্তি করেছেন, অর্থাৎ তিনি নীলকণ্ঠ বিষ পান করেছিলেন, সেটা হয়তো আর কোনো ভগবান করে উঠতে পারেনি, এভাবে ভাবতে পারেন। তাহলে আমরা বলতে পারি শিব সিংহের পৃষ্ঠপোষকতায় পুরুষ পরীক্ষা এবং কি বলবো কীর্তি পতাকা। ঠিক আছে, নেক্সট হচ্ছে চলে আসি আমরা ভূ পরিক্রমা। ভূ পরিক্রমা হচ্ছে দেব সিংহের পৃষ্ঠপোষকতায়। ঠিক আছে, ভূ মানে হচ্ছে কি পৃথিবী, তাহলে দেব সিংহ, আমরা যদি এখানে দেব বলতে দেবতা বা ভগবানকে মনে করি, এই ভগবানই আমরা কোথাও মনে করি না যে ভগবানই আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিছু না কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কাজ রয়েছে, এভাবে আমরা ইমাজিন করতেই পারি। তাহলে দেবতাই আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, দেবসিংহ ভূ পরিক্রমা মনে রাখতে পারি। নেক্সট আমি বলছি যেমন হচ্ছে লিখনাবলী, পুরাদিত্যের লিখনাবলী, তাই তো, পুরাদিত্যের আজ্ঞায়। তাহলে পুরাদিত্য আমি ছোট্ট করে ধরছি, কারণ দেখুন আপনাকে অপশন দেবে, আপনাকে নাম ভাবতে হবে না।
কিন্তু কার আমলে কোনটা এটা মনে রাখতে হবে। তাহলে আমি ভাবতেই পারি আমাদের যে পুরাণ রয়েছে না, পুরনো সাহিত্য, বেদ, পুরাণ ইত্যাদি রয়েছে, তাতে অনেক কিছু লেখা রয়েছে, অনেক কিছু সম্পর্কে রয়েছে। তাই পুরাণাদিত্যের সঙ্গে পুরাদিত্যের সঙ্গে হয়ে গেল হচ্ছে লিখনাবলী। নেক্সট আমি চলে আসছি হচ্ছে পদ্ম সিংহ। পদ্ম সিংহ হচ্ছে দুটো, একটা হচ্ছে শৈশব সর্বংসহার, আরেকটা হচ্ছে গঙ্গা বাক্যাবলী। তাহলে পদ্ম সিংহ, আমি সিংহটাকে মেনশন করছি না, আমি পদ্মটাকেই ধরছি। পদ্ম ফুল আমরা প্রত্যেকেই জানি, পদ্ম ফুল জলে ফুটেছে, হয়েছে, তাহলে আমরা ভাবতে পারি সেটা গঙ্গা, ঠিক আছে। এবং আরেকটা কি, এবং শৈশব থেকেই আমরা এই বিষয়টা জানি যে পদ্ম জলের মধ্যে ফোটে, শৈশব থেকেই আমরা সেটা জানি। আর জল যেহেতু মাথায় এলো, তাই গঙ্গাও মাথায় চলে এলো। তাহলে আপনাকে যদি দেওয়া হয় মানে গঙ্গা বাক্যাবলী বা ধরুন শৈশব সর্বস্বহার, তাহলে কিন্তু আপনার মনে পড়ে যাবে যে হ্যাঁ, শৈশব থেকেই পদ্মকে আমরা দেখেছি, পদ্ম গঙ্গাতেও রয়েছে, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল, পদ্ম সিংহ বিশ্বাস দেবীর আদেশে। তাহলে এইভাবে অনেকে বলেন না যে কি করে মনে রাখবো, আমি বলি মনে রাখা দিয়ে কথা। পরীক্ষা হলে বা যে কোশ্চেন সেটার বা যে ইন্টারভিউয়ার, তাকে আমায় জানাতে হয় না যে আমি কিভাবে মনে রেখেছি, কতটা ভালো করে মনে রেখেছি, কত সুন্দর করে মনে রেখেছি, নাকি কিভাবে মনে রেখেছি, আমার জানানোর প্রয়োজন নেই। আমার নাম্বারটা পাওয়া দিয়ে কথা, মনে রাখা দিয়ে কথা, ঠিক আছে। আপাতত অর্থে শুনলে হাসি পাবে যে ম্যাম এগুলো কি বললেন, এটা কোনো মানে হলো? ঠিকই, মানে আমারও ভাবতে গেলে হয়তো তখন যখন এই বলতে গেছি আমার হাসিই পেয়েছে, কিন্তু আমার মনে হয়েছে আমার নাম্বারটা পেতে হবে, আমাকে মনে রাখতে হবে, তাই না? তাহলে কিভাবে আমি মনে রাখবো? একটা ছবির সঙ্গে একটা ছবিকে রিলেট করুন। শিব আমরা মহাদেব, আচ্ছা সে একজন পুরুষ, তাই না? সে একজন পুরুষ তো অনেকেই, বাট পুরুষের মধ্যে যে পৌরসত্ব, সেই পুরুষ কি সবাই? তা তো নয়। তাহলে সেই পুরুষ আলটিমেটলি ছিলেন হচ্ছে শিব, এবং তার যে জীবনে অনেক কীর্তি রয়েছে, তার জীবনে কীর্তি পতাকা। এইভাবে আপনি মনে রাখুন। আর কীর্তিলতা, কীর্তি সিংহর কীর্তি কথা আমি কেন বললাম বিদ্যাপতির এই পোর্শনটা, জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কি করে মনে রাখবেন। এইভাবে না হুতুম প্যাঁচার নকশা, তারপরে প্রাচ্য পাশ্চাত্যের ক্ষেত্রে দেখবেন অনেকগুলো পরিচ্ছেদ বিভাগ রয়েছে, তারপরে জাপান যাত্রীর ক্ষেত্রে জীবন স্মৃতির ক্ষেত্রে রয়েছে। মনে রাখাটা খুব চাপের, 44খানা অধ্যায় কি করে মনে রাখবো? এইভাবে গল্পের মতন করে মনে রাখুন যে এই ঘটনাটা ঘটলো, তারপর উনি বিলাতে গেলেন, বিলাতে যাওয়ার পর এটা হলো। এইভাবে যদি মনে রাখেন তাহলে আমার মতে আপনি কিন্তু ভুলবেন না। যখনই অপশান, আমাদের গুড পয়েন্ট হচ্ছে আমাদের অপশান দিয়ে দেয়, যখনই অপশান দিয়ে দেবে না, ধরুন দিয়ে দিল আমাকে শৈশব সর্বংসহার বিদ্যাপতির, এটা কার পৃষ্ঠপোষকতায় লিখেছেন, আমি যখনই নামটা দেখবো না পদ্ম সিংহ বা কিছু, আমি ও আচ্ছা পদ্ম শৈশব, চলো দুটো ম্যাচ করে দিলাম, বোঝা গেল। শিবের সঙ্গে কীর্তি পতাকা বা শিবের সঙ্গে পুরুষ পরীক্ষা আমি অ্যাড করে দেবো। তাহলে শিব সিংহের পৃষ্ঠপোষকতায় তিনি লিখছেন হচ্ছে কীর্তি পতাকা এবং পুরুষ পরীক্ষা। যদি আমি এরকম করে মুখস্থ করতে যাই তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যাবে, বইটা যেই বন্ধ করব অন্য পড়া পড়বো, আমি কিন্তু ভুলে যাব, আমার কিন্তু মনে থাকবে না, আবার আমি পরদিন দেখবো তাও মনে থাকবে না। কিন্তু আমি যখন ইমেজিন করে নিলাম শিব হচ্ছে একজন পুরুষ এবং তার সাথে এটা, এইভাবে যদি আমি মনে রাখি মনে থাকবে। যেমন ধরুন গ্রামারের ক্ষেত্রে যেটা বলে না যে ওই প্রক্রিয়া যেটাকে বলা হয় আর কি, সেক্ষেত্রে এভাবে গম, বট, তারপরে হচ্ছে আছো আর আশ, তাই তো? আপনি এরকম মনে করতে পারেন গম বটে আছে আশ, মনে করা যায় তো? গম বটে আছে আশ, যখনই আমাদের এটা মনে থাকবে গম বটে আছে আশ, হ্যাঁ, সেখানে কিন্তু আপনার এই চারটে প্রক্রিয়া যেটা বলা হয় সেটা মনে পড়ে যাবে ক্রিয়ার ক্ষেত্রে, যে গম, বট, আছো এবং আশ, উদ্দেশ্য, এই চারটে হবে, বোঝা গেল? তাহলে এইরকম করে কিন্তু আমরা পড়তে পারি। এইভাবে আপনারা ইমাজিন করে পড়ুন, কোনো কিছুর সঙ্গে কোনো কিছুকে রিলেট করে নিন। যখন অধ্যায় মনে রাখতে হবে তখন গল্পের মতো করে পড়ুন, যে আচ্ছা প্রথমে এই ঘটনাটা ঘটলো, তারপর এটা হলো। ধরুন কোনো ছোট গল্প পড়ছেন, যেমন আমাদের একবার প্রশ্ন এসেছিল যে খুকির অ্যাক্টিভিটি, যেটা আত্মভুক থেকে যেটা দিয়েছিল, প্রথমে ও হালদার বাড়িতে গেল, তারপরে এলো, তারপরে যে
9 নম্বর জেঠিমা তার সঙ্গে কথা হচ্ছে। এইগুলো যদি আমরা একটু ইমাজিন করে পড়ি, যে আপনি ইমাজিন করে নিন 4 তলা একটা বাড়ি, সেখান থেকে একটি মেয়ে নেমে আসছে, তারপরে তার আশেপাশের বাড়ি দেখবেন আমরা যখন পড়ি না আমাদের, আমি জানি না এটা প্রত্যেকের ক্ষেত্রে আই থিঙ্ক হয়, একটা আমরা নিজেদের ভাবনা চিন্তায় চলে যাই, যেখানে আমরা মনে করি যে এটা একটা বাড়ি, ঠিক বাড়িটা থেকে বেরিয়ে এলো এটা একটা গলি, এবং এখানে হচ্ছে ডলুদের বাড়ি, এবং সেখানে তাদের ওই জেঠিমার সঙ্গে কথা হচ্ছে। তারপরে এবং তার খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে, কারণ সে হালদার বাড়িতে বিস্কিট, চা ইত্যাদি খেয়েছিল, তার খিদেটা আরো বেশি করে জাগা দিয়েছে, এবার সে বাড়ি যেতে চাইছে। এই যে বিষয়গুলো যদি আমরা ইমাজিন করে পড়ি, তাহলে সাজিয়ে লেখা উত্তরও কিন্তু রাইট করা যায়। দেখবেন এইভাবে ভেবে ভেবে পড়ুন, যে গল্পটা পড়বেন, যে উপন্যাসটা পড়বেন, আপনি নিজে ইমাজিন করতে শুরু করে দিন, তাহলে কিন্তু আপনি ভুলবেন না। তেলেনাপোতা আবিষ্কার আপনি নিজে আবিষ্কার করুন, কিভাবে আপনি তেলেনাপোতায় গেছেন, দাঁড়িয়ে আছেন, 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন, দূর থেকে একটা ঠেলা গাড়ি আসছে, এবার আপনি ওখানে উঠে বসলেন, ইমাজিন করুন। সন্ধে হয়ে এসছে, এবার মশার কামড় খাচ্ছেন, আপনি যাচ্ছেন। এই যে গল্পটা খুব সুন্দরভাবে তেলেনাপোতা আবিষ্কার বা আরো যে গল্পগুলো রয়েছে SLST-তে আমাদের রয়েছে তেলেনাপোতা আবিষ্কার, এছাড়াও নেটের যে গল্পগুলো রয়েছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এভাবে মনে রাখতে পারি। তার কোন বই লেখা, কার কি বিষয়, যদি আমরা এরকম করে একটু ইমাজিন করার চেষ্টা করি না, তাতেই কিন্তু আমাদের অর্ধেক প্রশ্নের উত্তর ওখানেই সলভ হয়ে যায়। তাহলে এই পন্থাগুলোকে অ্যাপ্লাই করুন। তাহলে প্রথমত আপনারা কি করবেন, লাস্ট বার আমি বলে দিচ্ছি, প্রথমত আপনারা যেটা করবেন, মুখস্থ করবার জন্য যখন আপনাদের ব্রেন দিচ্ছে যে হ্যাঁ আমি মুখস্থ করব, হয় ঘুম থেকে উঠে ভোরবেলা বা রাত্রবেলা বা দুপুরবেলা, হোয়াট এভার, যার যেমন, সেই সময় যেগুলো মনে রাখার, যেগুলো মুখস্থ করার, এবং তার পাশাপাশি যেগুলো হচ্ছে আমাকে বুদ্ধি করে উত্তর করে আসতে হবে, সেগুলোকে দেখুন। তারপরে আপনারা কি করবেন, এবং এমন কিছু রয়েছে যে মুখস্থ মানে কি, ছোটস্থ মুখস্থ কিছু জিনিস আছে ওই ম্যাচ করে আমি করতে পারছি না, সেগুলো আপনি চেষ্টা করলেন যতটা মনে রাখা যায়। কিন্তু যেগুলো আমি ম্যাচ করে করতে পারি, কোনো কিছু ইমাজিন করে মনে রাখতে পারি, এবং অপশন দেখলে আমি চিনতে পারবো, তাহলে আমি কেন করব না? কেন আমি শুধু শুধু মুখস্থ করতে যাব? এবং আমি, এটা তো নামতা নয় 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে, আর এটা কোনো মানে নেই না, এভাবে তো মুখস্থ করে কিছু হবে না, বেসিক্যালি ভুলে যাব। কিন্তু আমি যদি ছবির মতন করে করি, আমি যদি ইমাজিন করে পড়ি, তাহলে কিন্তু আমি ভুলবো না। এই জন্য আমি আপনাদের চেষ্টা করি পেপার 1-এ যখন ক্লাসগুলো করাই, বিশেষ করে কিছু ছবি গুগল থেকে ডাউনলোড করে হোক, স্ক্রিনশট নিয়ে হোক, ছবিগুলোকে রেখে জিনিসটা বোঝাতে। ওই ছবিটা আপনার মনে পড়বে যখন প্রশ্নটা আসবে, এবং আমার কথাগুলো আপনার কানে বাজবে, তাহলে না আপনি উত্তরটা ভুল করবেন না। কিন্তু এটাই যদি আমি গড়গড় করে জাস্ট বলে যাই, তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন। তাই এই জন্য এই কোনো পিকচার আমাদের জীবনে ভীষণ রিলেট করে সমস্ত কিছুর সঙ্গে। তাই ব্রেনে পিকচার ভেবে নিন যে কোনো কিছু, আর এইভাবে পড়ার চেষ্টা করুন, গল্পের মতন করে, এই মতন করে, তাহলে ভুলবেন না। প্রতিদিন রুটিন করুন, এবং তারপরের দিন সেই রুটিনটাকে লেগে পড়ুন শেষ করতে। এমন রুটিন করবেন না ইমাজিনেশনের বাইরে শেষ করতে পারবো না, এমন রুটিন করুন যেটা আপনার সাধ্যের মধ্যে, খাওয়া, পড়া, ঘুম, স্নান, বন্ধুর সাথে গল্প, ছোটখাটো একটু ঘুরতে যাওয়া, মা বললে কাজবাজ করে দেওয়া, সমস্ত কিছু করেও আপনি যাতে ওই রুটিনটাকে শেষ করতে পারেন, এটা মাথায় রাখবেন। উল্টো এমন রুটিন করলেন মনে হচ্ছে শেষই হচ্ছে না, তখন কিন্তু আপনি একদম ডিপ্রেশনে ভুগবেন, যে আমি কোনোদিনই আমার রুটিনকে শেষ করতে পারছি না, আমার দ্বারা কিছু হবে না। তাই এই ফিলিংসটা যেন না আসে, তার থেকে অল্প অল্প রুটিন করুন, এবং সেই রুটিনটাকে শেষ করুন, এবং শেষ করে রাত্রেবেলা লিখে দিন ডান, এবং ঘুমানোর সময় মনে করুন সারাদিন আমি কি পড়লাম। তাহলে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে প্র্যাকটিস করুন, সবকিছুই প্র্যাকটিস করতে করতে দেখবেন হয়ে গেছে। আশা করি কোনো সমস্যা হবে না, আমি বোঝাতে পেরেছি। আমি নিজে এভাবে করেছি, ইভেন আমি এখন নিজে এভাবেই করে উপকার পেয়েছি। আপনারা আমাকে প্রশ্নটা করেছেন, আমি ভাবলাম এটা আমি বলে দিই, হয়তো এভাবে পড়লে আপনাদের মনে রাখাটা অনেক ইজি হবে, বা আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। আরো নানান পন্থা হতে পারে, আপনারা নিজেরা অনেক বুদ্ধিমান, অনেক কিছু অ্যাপ্লাই করতেই পারেন অবশ্যই। তবে আমার মনে হলো এইভাবে যদি আপনারা করেন, তাহলে জায়গাটা অনেকটা ইজি হয়ে যায়। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ ক্লাসটি বলে আমার মনে হয়, তাই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ক্লাস কিন্তু আপনার কাছে যাতে আগে পৌঁছে যায়, তার জন্য এটা খুব প্রয়োজন। এবং অবশ্যই লাইক করবেন, এবং কমেন্টে আমাকে জানাবেন আপনারা বুঝলেন কিনা, আপনাদের কি ধরনের সমস্যা রয়েছে,
কারণ আপনাদের কমেন্টের মাধ্যমেই ওটাই হচ্ছে কমিউনিকেশনের জায়গা। তাহলেই আমি বুঝতে পারি আপনাদের কি প্রয়োজন, এবং আপনারা যারা যারা যা যা ক্লাস করাতে বলছেন সেগুলো আমি লিখে নিই এবং চেষ্টা করি এক এক করে করাতে। তাই এই জায়গাগুলো পেন্ডিং ছিল, সেগুলো আমি শেষ করে দিচ্ছি। পরবর্তী যারা যারা কমেন্ট করেছেন যা যা ক্লাস জন্য, অবশ্যই আমি চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।